সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, প্রতিদিন ঠিক এই সময় আমরা হ্যাপেনিং পয়েন্ট নিয়ে হাজির হয়ে যাই নতুন বিষয় এবং নতুন অতিথির সাথে। ঠিক আজকেও একটি নতুন বিষয় আছে এবং আমাদের সাথে আজকে যুক্ত আছেন নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্ট। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বলছিলাম নতুন একটি বিষয় এবং নতুন অতিথি। আমাদের আজকের বিষয়ে দাবি দেওয়ার রাজনীতি। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনা, আমাদের অতিথির কাছে। নাজমুল ভাই, এক কাপ চা হাতে আমরা দাবি দেওয়ার রাজনীতি নিয়ে আলোচনা করতেই পারি। আসলে এই যে দাবি দেওয়ার রাজনীতি, আমি প্রথমেই জানতে চাচ্ছি আসলে আপনার কাছে আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, চলছে। সবার মাঝে একটা অস্থিরতা বিরাজ করছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে কেউ দাবি চাচ্ছে, কেউ সংস্কার চাচ্ছে, কেউ ভোট চাচ্ছে। বর্তমান রাজনীতিকে আপনি কেমনভাবে পর্যালোচনা করবেন? হ্যাঁ, সবার মাঝেই এক ধরনের অস্থিরতা বা দাবি দেওয়া, এটা আসলে দীর্ঘদিন বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম হওয়ার ফলে এক ধরনের গুমোট ভাব ছিল। কিন্তু বর্তমানে মানে স্বৈরাচারের বিদায়ের পর সবাই যেন একটু হাঁপ ছেড়ে বেঁচেছে, সবাই দাবি দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তবে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে যে দাবি দেওয়া থাকুক, কিন্তু সেটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তারা দাবি দেওয়া করুক। তাদের দাবি দেওয়ার মধ্যে যতটুকু পূরণযোগ্য বা পূরণীয় সেটা অবশ্যই এই সরকার বিবেচনা করবে। আর কিছু কিছু দাবি দেওয়া আছে যেগুলো আসলে এই মুহূর্তে এই সরকারের সময় পূরণ করার মতো না, সেগুলো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য তারা রেখে দিক। আচ্ছা, আমি যদি একটু আপনাদের স্বেচ্ছাসেবক দল নিয়ে আসলে জানতে চাই। আসলে 1980 সালে প্রয়াত জিয়াউর রহমানের হাত ধরে স্বেচ্ছাসেবক দলের শুরু, এবং মূল উদ্দেশ্য ছিল এই মানুষের জন্য এবং দুর্যোগপ্রবণ সমস্যাগুলো সমাধানে তারা স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছায় এগিয়ে আসবে। আপনারা স্বেচ্ছায় মানুষের জন্য আসলে কতটা এগিয়ে আসছেন এবং কি কি কার্যক্রম এখন পরিচালনা করছেন? হ্যাঁ, স্বেচ্ছাসেবক দল অবশ্যই একটি ব্রত নিয়ে কাজ করে। সেই ব্রতটা হচ্ছে যে কোনো দুর্যোগময় মুহূর্তে বা বাংলাদেশের যে কোনো ক্রাইসিস মোমেন্টে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করে। আপনারা কিছুদিন পূর্বেই দেখেছেন যখন প্রলয়ঙ্কারী বন্যায় দেশের দক্ষিণ অঞ্চল এবং মধ্য অঞ্চল ডুবে গিয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সব নেতা এবং জেলা পর্যায়ের সব নেতা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে। যারা পানির স্রোতে গৃহহীন হয়ে গেছে, ঘরবাড়ি ভেসে গেছে, তাদেরকে ঘর নির্মাণ করে দিয়েছে। সব দিক থেকেই তাদেরকে পুনর্বাসনের কাজে স্বেচ্ছাসেবক দল যারা আপনাদের নিয়োজিত ছিল। মূল উদ্দেশ্য আসলে বলিষ্ঠ আছেন এবং এগিয়ে যাচ্ছেন আশা করি। আর সাধুবাদ জানাই আপনাদের। আমি যদি এখন বলতে চাই, আসলে আমরা দেখছি ঢাকা রাজধানী আসলে একটি আন্দোলন বা দাবি দেওয়ার একটি জায়গা। কোথাও সড়ক অবরোধ হচ্ছে, কোথাও ছাত্ররা নেমে যাচ্ছেন। আসলে এটা তো বিরাট একটা প্রভাব পড়ছে অর্থনীতির উপর। কি বিএনপির কিন্তু বিরাট একটা ভোট ব্যাংক আছে আমাদের এই বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের পক্ষে সবকিছু সমাধান করা একদম সম্ভব নয়। আপনাদের যদি বিপুল একটি ভোট ব্যাংক আছে, আপনারা কি জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াচ্ছেন কিনা এবং বড় দল হিসেবে আপনারা কি দায়িত্ব পালন করছেন? হ্যাঁ, বড় দল হিসেবে আমরা অবশ্যই জনগণের সাথে সম্পর্ক রাখছি। আপনি খেয়াল করবেন যে আমরা 31 দফা নিয়ে প্রতিটি জেলা, প্রতিটি থানা, এমনকি ইউনিয়ন পর্যায়ে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াচ্ছি। আমাদের জনগণের কাছে আমাদের দাবি একটাই, আপনাদের যে দাবি দেওয়াগুলা সেগুলা রাস্তা বন্ধ না করে কোনো একটা ফাঁকা জায়গায় থেকে আপনারা মিছিল মিটিং করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে হাজার হাজার লাখ লাখ মানুষের ভীষণ কষ্ট হয়, অফিসগামী মানুষের। সেই জন্য তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা রাস্তা বন্ধ না করে ফাঁকা মাঠে আপনাদের দাবি দেওয়া জানান, এবং সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, অবশ্যই সেখানে বিশৃঙ্খলভাবে না, ভায়োলেন্স সৃষ্টি করে না। রাজনীতির এই পর্যায়ে বিএনপি আসলে এখন কি চাচ্ছে? ভোট? হ্যাঁ, বিএনপি অবশ্যই ভোট চাচ্ছে। আপনাদের জনাব আমির খসরু আহমেদও সেদিন বললেন যে আপনারা ভোট চাচ্ছেন এবং আপনাদের মূল উদ্দেশ্য একটি ভোট, এবং ভোটের পর নির্বাচিত সরকার দেশের সংস্কারে কাজ করে যাবে। আসলে আপনারা যদি আমি একদম সরাসরি জানতে চাই, যারা ফ্যাসিস্ট ছিলেন তারা কি ভোটে অংশগ্রহণ করবেন আপনারা চাচ্ছেন? এখানে যেটা বলছেন যে ভোট অবশ্যই প্রয়োজন, সেই সাথে কিন্তু সংস্কারও প্রয়োজন। বিএনপির হাইকমান্ড বারবারই বলছে যে আমরা সংস্কারও চাই, ভোটও চাই। এখন সংস্কার কতটুকু করবেন, সেটা কি ব্যাপক আকারে করবেন না ক্ষুদ্র পরিসরে করবেন, সেটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এই বর্তমান সরকারের। তাছাড়া সংস্কার সময়টাকে আপনারা দিচ্ছেন। হ্যাঁ, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হলে কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো আগে আইডেন্টিফাই করা
প্রয়োজন। যেমন সংস্কার যদি করতে হয় তাহলে সব রাজনৈতিক দলকে একটি ঐক্যমত্যে আসতে হবে। যদি তা না আসে তাহলে কিন্তু সংস্কার সম্ভব না। আবার সংস্কার কতটুকু করবেন, এটা কি মানে সব সংস্কার করবেন নাকি না সংক্ষিপ্ত সংস্কার করবেন, সে ব্যাপারেও কিন্তু সিদ্ধান্ত আসতে হবে। তৃতীয় একটি পয়েন্ট, যে এই সংস্কারটা আসলে করবে কে, এই অন্তর্বর্তীকালীন সরকার করবে না পরবর্তী নির্বাচিত সরকার করবে, এ ব্যাপারেও একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আদারওয়াইজ এই সংস্কার বলে কথা বললে কিন্তু কোনো লাভ হবে না। আচ্ছা, আমার যে প্রশ্নটা ছিল, আপনারা কি আসলে সংস্কার চাচ্ছেন, নির্বাচনও চাচ্ছেন? সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছিলাম আওয়ামী লীগরা কি ভোটে অংশগ্রহণ করবে, আপনারা চাচ্ছেন? এই ব্যাপারে আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা প্রয়োজনীয় সংস্কার চাচ্ছি, যেটা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, যে সংস্কারগুলো করলে একটি অবাধ এবং একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সংস্কার চাচ্ছি। কিন্তু সংস্কারের নামে মানে কালক্ষেপণ করে অন্য কোনো প্রক্রিয়ার সাথে সংযুক্ত হয়, এটা আমরা মোটেও চাচ্ছি না। এ ব্যাপারে আমরা সতর্ক। আর নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি না, এটা একটি বড় প্রশ্ন। এক্ষেত্রে আসলে আওয়ামী লীগ বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যে নির্মমতা দেখিয়েছে, বিএনপির শত শত নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে, বিশেষ করে জুলাই আগস্টে নিরীহ ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মীকে নির্বিচারে হত্যা করেছে। এখন এই হত্যার মধ্যে দিয়ে, এই ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা বা তাদের সেই অধিকার থাকা প্রয়োজন কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি আওয়ামী লীগকে অবশ্যই একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। কারণ এত হত্যাযজ্ঞ করার পরেও যদি আওয়ামী লীগ এসে সরাসরি নির্বাচন করে, এটা আমার মনে হয় এদেশের জনগণের ম্যান্ডেট বা সেন্টিমেন্টের সাথে যায় না। আওয়ামী লীগকে অবশ্যই তাদের এই কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এবং যারা এই কিলিংয়ের সাথে জড়িত, সেটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত নিম্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা হোক, তাদেরকে বিচারের মুখোমুখি আসতে হবে। তারপরে বিবেচনা করা যেতে পারে বা দেশের জনগণ বিবেচনা করবে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না। এটি একটি বিরাট সময়ের ব্যাপার বলা যেতে পারে। এর মধ্যে তাহলে সামনে যে নির্বাচন আপনারা যেভাবে চাচ্ছেন, সেই পরিপ্রেক্ষিতে তাদের অংশগ্রহণের প্রক্রিয়া একদমই বলা যায় আসলে নাই বলা যেতে পারে মোটা দাগে। সেই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক আছে। তো এই বিপুল সংখ্যক ভোট ব্যাংক আসলে কোথায় যাবে বলে আপনার মনে হচ্ছে? না, আওয়ামী লীগ একটি পুরনো রাজনৈতিক দল, কিন্তু তারপরে এটাও কিন্তু সত্য যে আওয়ামী লীগ বারবার ভুল করে আসছে ইতিহাসে। যেমন শেখ মুজিবুর রহমান সাহেবের সময় একটি গণতান্ত্রিক বাংলাদেশকে মানে গলা চিপে ধরে বাকশাল কায়েম করলো, উনি গণতন্ত্রের মূল চেতনাকে তখনই ধ্বংস করে দিল। আবার বর্তমানে শেখ হাসিনার সময় যে অন্যায় অবিচার বা গণতন্ত্রকে ধ্বংস করে আওয়ামী লীগ আবার নির্বাচনে আসবে সরাসরি, আমার মনে হয় এটা এদেশের জনগণ মানবে না, এটা জনগণ এটা সমর্থন করবে না। আমি যেটা বললাম যে একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আসুক, সে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাক, এবং এই গুম খুনের যে নির্দেশদাতা তাদের বিচার হোক, তারপরে দেশের জনগণ বিবেচনা করবে যে হ্যাঁ আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। একটি বিরতির সময় হলো, আমরা আসছি আপনার কাছে। দর্শক, সময় হলো একটি বিরতির। হ্যাপনিং পয়েন্টে ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম আমরা হ্যাপনিং পয়েন্টে। চলে যাচ্ছি মূল আলোচনায়। নাজমুল হাসান ভাই, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছিলাম, গুরুত্বপূর্ণ। আমি আবার যদি জানতে চাই আসলে ভোটের ব্যাপারে, একটি নির্দিষ্ট সময় হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু তারপর আবার বলা হচ্ছে জুন জুলাই বা এমন একটা নির্দিষ্ট সময় আপনারা যাচ্ছেন ভোট। আসলে কারণটা কি? কারণটা খুবই স্পষ্ট, কারণ বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে। আমরা এই 15-16 বছর
ভোটের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন করেছি। আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, আমাদের অনেক সহযোদ্ধা শহীদ হয়েছে, গুম হয়েছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল শুধু এই গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এখন ইন্ট্রিম গভর্নমেন্ট যদি নির্বাচনটা প্রলং করে তাহলে আমার মনে হয় এটা সাধারণ ভোটারদের সেন্টিমেন্টের বাইরে যাবে। আর একটা তথ্য দিচ্ছি, বাংলাদেশে প্রায় 4 কোটি নতুন ভোটার, তারা ভোটাধিকার হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। কারণ আওয়ামী লীগ ইউপি নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচন সব জায়গায় ম্যানিপুলেট করেছে, ভোট চুরি করেছে। সেই জন্য এই 4 কোটি নতুন ভোটার কিন্তু উন্মুখ হয়ে বসে আছে যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিই। সেই জন্যই বিএনপি বারবার ভোট চাচ্ছে। তার মানে আপনাদের মূল কথা হচ্ছে নির্বাচিত সরকার এসে তারপর বাকি সংস্কার বা বাকি যে বিষয়গুলো সে ব্যাপারে। এটা তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সংস্কারটা এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে করবে। আচ্ছা, মানে সংস্কার তো একটি গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? এটা রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্রের প্রশাসন, রাষ্ট্রের বিচার ব্যবস্থা। আপনি যদি এই সংস্কার করেন এখানে, তাহলে সেটা কোন উপায়ে করবেন? আপনার লেজিটিমেসি কি, আপনার বৈধতা কি? সংস্কার হয় পার্লামেন্টে, ল মেকারদের ভোটে বা তাদের আলোচনায়, কিন্তু এখানে তো পার্লামেন্ট নাই। আর একটা উপায় আছে যে কোনো সংস্কার প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করে হতে পারে, এটা একটা আইনসিদ্ধ ব্যাপার। কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকারের পার্লামেন্টে কিন্তু ওই অর্ডিন্যান্স নিয়ে আলোচনা হয়ে তারা ইচ্ছা করলে এটা পাস করতে পারে, ইচ্ছা না করলে কিন্তু এটা বাতিল করেও দিতে পারে। সেই জন্য সংস্কারের জন্য সবার আগে প্রয়োজন একটি নির্বাচিত সরকার, না হলে যে সংস্কারই করবেন সেটা ভবিষ্যতে প্রশ্নের সম্মুখীন হবে। অন্তর্বর্তী সরকার গঠনের সময় কিন্তু আপনাদেরও একটি মতাদর্শ ছিল এবং আপনাদেরও ইচ্ছা ছিল যে গঠিত হোক এবং সংস্কার হোক, আপনিও যেটি বলছিলেন। বর্তমান কি আপনাদের সাথে তাদের একটু মনোভাব বা মানসিকতার দূরত্ব বেড়েছে? না, এখানে দূরত্ব বাড়েনি, তবে বিভিন্ন বিষয়ের উপর মতদ্বৈততা আছে। এটা থাকতে পারে, গণতান্ত্রিক রাষ্ট্রে বা মত প্রকাশের স্বাধীনতায় একটা জিনিস আমি একভাবে চিন্তা করব, আপনি অন্যভাবে চিন্তা করবেন, কিন্তু উন্মুক্ত আলোচনায় যেটা সঠিক সেটাকেই গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদের মতের ভিন্নতা হতে পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। একদমই দারুণ বলেছেন। আমি যদি আরেকটি বিষয় আসলে জানতে চাই, বিএনপি জামাত একসাথে জড়িত আমরা জানতে পেরেছি এবং দুটি নাম একসাথে আমরা এতদিন শুনে এসেছি বর্তমানে। এবং আরেকটি বিষয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে হচ্ছে মুখোমুখি জায়গা এবং আইডিওলজির জায়গা থেকে। আমি আপনাকে বলি, বিএনপি জামাত কখনো একসাথে ছিল না, কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রত্যেকটা বক্তব্যে ওই ট্যাগ লাগিয়ে দেয় বিএনপি জামাত। আচ্ছা, কিন্তু আসলে আপনি দেখবেন যে এই দুই দলের রাজনীতির মধ্যে আদর্শগত এবং আচরণগত অনেক পার্থক্য রয়েছে। একটি দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করে, আর আমরা জাতীয়তাবাদকে ধারণ করে মানে উদার গণতন্ত্র চর্চা করি। সেক্ষেত্রে বিএনপি জামাত কিন্তু মানে একসাথে বা একীভূত জিনিসটা একবারে সম্পূর্ণ ব্যাড কনসেপ্ট। আচ্ছা, দারুণ। তো বর্তমানে কি আপনাদের মধ্যে কি কোনো মতানৈক্য শুরু হয়েছে বলে মনে হচ্ছে? এবং কারণ দেখা যাচ্ছে জামাতের সাথে না, জামাতের সাথে তো মতানৈক্যর কোনো বিষয় না। জামাতের রাজনীতি করে, বিএনপি বিএনপির রাজনীতি করে। রাজনীতি করতে গেলে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, দারুণ বলেছেন। এখন আমি যদি জানতে চাই, সামনে আপনারা নির্বাচন চাচ্ছেন, আপনাদের 31 দফা দাবি, বেগম খালেদা জিয়ার 31 দফা দাবি 2023 সালে এসে আপনারা বিষয়টি সামনে এনেছেন এবং আপনারা বলছেন যে আসলে এখন অনেক জায়গায় সভা সমাবেশ করছেন জনগণের জন্য, জনগণের দাবি দেওয়া 31 দফায় আছে। এখন বর্তমানে সামনে নির্বাচন হবে, নির্বাচনে আপনারা জনগণের জন্য কি অফার করছেন যে আমরা এই ম্যান্ডেট নিয়ে বা এই দাবি নিয়ে আপনাদের জন্য চিন্তা করে এগিয়ে যাচ্ছি? হ্যাঁ, জনগণের জন্য আমরা অনেক কিছুই করেছি। আমরা কিছুক্ষণ আগে যে সংস্কারের কথা বললাম না, এই টোটাল সংস্কারটা কিন্তু এই 31 দফার মধ্যে সন্নিহিত রয়েছে। আচ্ছা, এই 31 দফার মধ্যে রয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা কেমন হবে সেটা সম্পূর্ণরূপে সেটেল করা হবে। এই 31 দফার মধ্যে রয়েছে সংবাদপত্রের অবাধ স্বাধীনতা। এই 31 দফার মধ্যে রয়েছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা। এই 31 দফার মধ্যে রয়েছে মানে নাগরিকদের নিরাপত্তা। অর্থাৎ মোট কথা বলা যায় যে এই 31 দফাটা হচ্ছে বিএনপির ভবিষ্যৎ নির্বাচনী ইস্তেহারের মতো অনেকটা।
এই 31 দফার আলোকে যদি বাংলাদেশ গড়ে ওঠে তাহলে বাংলাদেশে আর এই হানাহানি থাকবে না, রক্তপাত থাকবে না, নির্বাচন নিয়ে কোনো বিতর্ক থাকবে না, অর্থাৎ বাংলাদেশ একটি সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আমি 1 নম্বর দফাটাই যদি পড়তে চাই, প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত পথের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদীর ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সম্প্রতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এর জন্য অব্যাহত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে। আমি যে আপনি এক দফা প্রথম দফাটা পড়লেন, আমি প্রথম দফাটা একটু বিশ্লেষণ করি। আপনি আওয়ামী ফ্যাসিস্টদের সময়ে কিন্তু ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা একাধিকবার বক্তব্যে বলেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে প্রথম দিনেই আওয়ামী লীগের 10 লক্ষ লোক মারা যাবে। এটা ইউটিউব ঘাটলেই বা মিডিয়াগুলো দেখলেই বোঝা যাবে যে তাদের কথার সত্যতা আছে। কিন্তু আপনি অবাক বিস্ময়ে দেখেন যে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর পরবর্তী 10 দিন বাংলাদেশে আওয়ামী লীগের 5 জন মানুষও মারা যায়নি। কারণ আমাদের নেতা বা নেত্রীর নির্দেশ ছিল যে ঠিক আছে, ওরা তোমাদেরকে বা আমাদেরকে মেরেছে, গুম করেছে, হত্যা করেছে, কিন্তু তোমরা তাদেরকে মেরো না। তাদের এই অপরাধ আইন বিচার করবে, মানে পুলিশ ধরবে বা বিচারে তাদের শাস্তি নিশ্চিত হবে, কিন্তু তোমরা মেরো না। সেই জন্যই কিন্তু আমরা আওয়ামী লীগকে মানে ওইভাবে তাদেরকে ধরিনি, না হলে তো আওয়ামী লীগ লাখ লাখ আওয়ামী লীগ মারা যাওয়ার কথা ছিল। দারুণ বলেছেন। আমি আরেকটি বিষয় একটু আনতে চাই। আসলে আমাদের দেশে দেখা যায় রাজনীতির যে বিষয়টা, প্রতিযোগিতামূলক রাজনীতির একটু অভাব বলা যেতে পারে। কারণ প্রতিযোগিতা যদি একদল বলে আমি এই অফার করছি জনগণের জন্য, এবং আরেক দল আরেকটু সচেতন হয়ে জনগণের জন্য এগিয়ে আসবে যে এই বিষয়গুলো আমি অফার করছি, তখন জনগণের চুজ করতে ইজি হবে। সেই ক্ষেত্রে বিএনপি কি ভাবছে কিনা আসলে যে প্রতিযোগিতামূলক রাজনীতি হোক? প্রতিযোগিতামূলক রাজনীতি হোক, কিন্তু প্রতিহিংসা না। দারুণ। আমরা এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের সিনিয়র নেতারা কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছে। হ্যাঁ, আপনারা যদি রাজনৈতিক দল করেন ওয়েলকাম, কারণ রাজনীতিতে প্রতিযোগিতা থাকা ভালো। প্রতিযোগিতা থাকলে ভুল কম হয়, প্রতিযোগিতা থাকলে একটি সরকার ফ্যাসিস্টদের দিকে ঝুঁকে যায় না, এবং জনগণের কাছে দায়বদ্ধতা থাকে, অন্য রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধতা থাকে। সেই জন্য আমরা অবশ্যই রাজনীতিতে প্রতিযোগিতা চাই, তবে প্রতিহিংসা, হত্যা, রাহাজানি, দুর্নীতি এগুলো আমরা চাই না। দারুণ একটি কথা বলেছেন। আপনার প্রতিযোগিতার রাজনীতি চান, কিন্তু প্রতিহিংসার এমন একটি সুন্দর বাংলাদেশ আমরা আসলে আশা করি। আসলে বর্তমান পরিপ্রেক্ষিতে অর্থনৈতিকভাবে অনেক টালমাটাল একটি অবস্থা আছে, নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়া আমরা সবাই আসলে বেগবান। সেই অবস্থা থেকে বিএনপির জায়গা থেকে, আদর্শিক জায়গা থেকে নতুন যে সরকার গঠন হবে বা আপনারা যে আসবেন, সেক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নে আপনারা কিভাবে হাত রাখবেন? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আজকে এই আলোচনা অনুষ্ঠানে আসার আগে মানবজমিন একটু ক্লিক করে দেখলাম, সেখানে একবারে লিড নিউজেই দেখলাম যে 21 দিনে বাংলাদেশে রেমিটেন্স এসেছে 167 কোটি ডলার। যে দেশে মাসে শত শত কোটি টাকা ডলার রেমিটেন্স আসে, যে দেশের গার্মেন্টস প্রোডাক্ট বহির্বিশ্বে একটা লোভনীয় জিনিস, যেখান থেকে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার আসে, বাংলাদেশ যদি এই দুইটা সেক্টরকে নার্সিং করে, দুর্নীতি কমিয়ে দেয়, তাহলে দেখবেন বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। এবং আপনাকে আমি আরও তথ্য দিচ্ছি যে এই গার্মেন্টস সেক্টর সর্বপ্রথম বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর অন্যদিকে ম্যান পাওয়ার, যেখান থেকে আমাদের প্রচুর ডলার আসে, সেটাও প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের অর্থনীতি টোটালি টিকে আছে এই গার্মেন্টস সেক্টর এবং রেমিটেন্স দিয়ে। সেই সাথে বাংলাদেশ যেহেতু একটি মানে অ্যাগ্রো বেস কান্ট্রি, মানে মূলত আমাদের অর্থনীতি কিন্তু কৃষি নির্ভর। বিএনপি যদি ক্ষমতায় আসে জনগণের ভোটে, তাহলে বাংলাদেশ এই বিভিন্ন জায়গায় এই অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি গড়ে তোলার একটা নতুন নতুন সেক্টরে ফোকাস করার একটা ব্যাপার আছে। তাহলে আমার মনে হয় বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার শেষ কথা ধরেই আমি একটু এগিয়ে যেতে চাই। আপনারা প্রতিযোগিতামূলক রাজনীতি চান, প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক, আমরা এটা সবার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন হ্যাপেনিং পয়েন্ট। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল দাবি দাওয়ার রাজনীতি। আমাদের সাথে যুক্ত ছিলেন নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইকে।